প্রিয় দর্শক, সিল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকার শিরোনাম নিয়ে কথা বলি, পর্যালোচনা শুনি। আজকে পর্যালোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। তিনি একজন উদ্যোক্তা এবং লেখক। আজকে তিনটি পত্রিকা আগের দিনের মতোই বা সচরাচর যা হয়ে থাকে, আমরা তিনটি পত্রিকা থেকে একটি জাতীয় এবং দুটি স্থানীয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক তিনটি পত্রিকা এসছে। এই অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন শেখ নুরুল ইসলাম, আর আমরা সম্প্রচার করছি স্কুল অফ জয়ের সৌজন্যে। স্কুল অফ জয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমাদের অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের এই সন্তানরা কিছুটা সুবিধা বঞ্চিত, তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। তাদেরকে যাতে সমাজে অন্য সবার সাথে মিলিয়ে জীবনযাপনে উদ্বুদ্ধ করা যায়, গড়ে তোলা যায়, সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করছে। আপনাদের যাদের এ ধরনের সন্তান আছে তারা যোগাযোগ করতে পারেন। আজকের যিনি অতিথি তিনি এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব। যাই হোক, আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমি যুগান্তর থেকে কিছু শিরোনাম পড়ছি, এরপর আমরা পর্যালোচনা শুনব। যুগান্তরে আজকের প্রধান শিরোনাম, রাজনৈতিক সরকার আশায় আওয়ামী লীগের স্বস্তি, সবুজ সংকেতের অপেক্ষা। একটু স্পেস পেলেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে পুনর্গঠন করার পরিকল্পনা। শেখ হাসিনা শেষ কথা হলো পরিস্থিতি বিবেচনার বিকল্প নেতৃত্ব ভাবা হতে পারে। বিশেষ দিক, শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, পিলখানা হত্যাকাণ্ড ছিল এদেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। বিদ্যুৎ গ্যাস খাতে অশনি সংকেত। 7 কর্মদিবসে বাজিমাত করলেন প্রধানমন্ত্রী। দেশবাসী আরো যেসব চমক দেখার অপেক্ষায়। নতুন গভর্নর মুস্তাকুর রহমান। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুমকি, চাঁদাবাজদের তথ্য দেওয়ার আহ্বান পুলিশের। রমজানুল মুবারকের উপর বিশেষ প্রতিবেদন, জাহান্নামের আগুন থেকে সুরক্ষায় দেয় সিয়াম। যুগান্তরের সঙ্গে আলাপচারিতা, আইজিপি নতুন নিযুক্ত। ডেসপারেট অ্যাকশন নিয়ে ব্যতিক্রমী কিছু করতে চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা হচ্ছে বাণিজ্য মন্ত্রী। এলজিইডির আলোচিত 257 প্রকৌশলের সিন্ডিকেট, আদালতের স্থিতাবস্থা আছে তবু পদোন্নতির প্রস্তাব। আওয়ামী লীগ নেতাদের জামিন নিয়ে তুলকালাম, বরিশালে আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার। শেষ পৃষ্ঠার শিরোনাম, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ, আমেরিকার স্বর্ণযুগ শুরু, ট্রাম্প। ঋণ ছাড়ের আলোচনায় করতে আসছে প্রতিনিধি দল, নতুন সরকারের জন্য আইএমএফ এর ফাঁদ। এ বছরের ফিতরা সর্বোচ্চ 2805 টাকা ও সর্বনিম্ন 110 টাকা। বনানী কবরস্থানে স্বরাষ্ট্রমন্ত্রী, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নতুন তদন্ত কমিশন হবে না। জামাত আমিরের প্রত্যাশা, বিএনপি পিলখানা হত্যাকাণ্ডে বিচার করতে পারবে। জাতীয় শহীদ সেনা দিবস, পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের। রাউজানে প্রকাশ্যে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা। অমর 21-এর বইমেলা আজ শুরু। আমাদের গর্ব এবং গৌরবের বইমেলা, যা আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন। প্রদীপ ভাই, কিছু শিরোনাম পড়লাম প্রথম শেষ পৃষ্ঠায়। আমরা শুরুতেই শহীদ সেনা দিবসের বিষয়টি নিয়ে কথা বলতে চাই। শহীদ সেনা দিবসের যে বিষয়টা, এটা আসলে অনেক বেশি আলোচনা হয়েছে, অনেক বেশি এবং রেগুলার আলোচনা হচ্ছে। তো যেটা আলোচনা সারমর্ম, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড তার একটা বিচার হওয়া দরকার। অবশ্যই, হ্যাঁ, এই বিচারটা যাতে হয়। এবং একটা পজিটিভ সাইড হচ্ছে যে তদন্ত কমিশন তো হয়েছিল। হ্যাঁ, কমিশন বিচার হয়েছিল, ওইটা তো বিচারের নামে প্রতারণা ছিল, আসল জিনিস তো হয় নাই। যেমন এখানেই তো আছে যে এই ঘটনায় আওয়ামী লীগ জড়িত, সরকার তাদের বিচার নিশ্চিত হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, পিলখানা সেনাপ্রধান বলেছেন পিলখানা ট্র্যাজেডি দেশের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা। ওই বিচারগুলো তো আসলে ওই রকম হয় না, ওইটা হয়েছে যেহেতু সরকার জড়িত ছিল, তখনকার সরকার। এখন প্রবলেমটা হচ্ছে, যেটা আশার বাণী সেটা হচ্ছে যে তদন্ত কমিশন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার,
বর্তমান সরকার সেটাকে কন্টিনিউ করবে, নতুন তদন্ত কমিশন হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাই হোক, এটাই পজিটিভ। আমরা আশা করব যে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে মানে ডেসপারেটলি জিনিসটা করেছে এখানে সেটা যাতে সেভাবে আগায়। আপনার নিশ্চয়ই মনে আছে সেনা প্রধান একটা কথা বলেছিলেন, যে ফুল স্টপ। ফুল স্টপ বলেছিলেন, আবার আজকে তো বললেন পিলখানা ট্রেজেডি দেশের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা। এখন কোনটা যে কখন কোন মোড় নেয় তা তো বোঝা মুশকিল। হ্যাঁ, সময়ের সাথে হ্যাঁ, এখন অনেক কিছুই এলোমেলো মনে হচ্ছে। যেমন মনে করেন রাজনৈতিক সরকার আসায় আওয়ামী লীগের স্বস্তি সবুজ সংকেতের অপেক্ষা, এইদিকে সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে এই ঘটনায় আওয়ামী লীগ জড়িত, সরকার তাদের বিচার নিশ্চিত করবে, স্বরাষ্ট্রমন্ত্রী। দায়ীদের। এখন দায়ীদের বিষয়টা হচ্ছে প্রথম থেকেই যদি আমরা দায়ীদের নিয়ে টার্গেট করতাম তাহলে হয়তো আমাদের এই যে জুলাই বিপ্লব, এই যে এতগুলা ছাত্র আত্মত্যাগ, এই এতগুলা ছাত্র পঙ্গু হয়ে যাওয়া, তরুণদের পঙ্গু হয়ে যাওয়া, এই জিনিসগুলোর প্রতিশোধ হতো। কিন্তু আমরা আসলে যেমন একটা টার্গেট করেছিলাম যেটা হয়তো করা সম্ভব না, এই টার্গেট করাতে আলটিমেটলি আসলে কিছুই হচ্ছে না, এবং মনে হচ্ছে যে জুলাই বিপ্লবটা আসলে বিফলে চলে গেল। এখন যেটা ভাবসাব মনে হচ্ছে, কারণ সরকারের অ্যাক্টিভিটিজে মনে হচ্ছে না খুব একটা আমরা আগাতে পারবো আর। হ্যাঁ, যতটুকু আগানো হয়েছে, যেমন কবি তো যেটা আমাদের এই গুম হত্যাকাণ্ডের যে বিচার শুরু হয়েছিল সেখানে প্রসিকিউটর চেঞ্জ করা হয়েছে, নতুন প্রসিকিউটর কিভাবে কি পারফরমেন্স দেখান সেটা জাতি দেখবে, অবশ্যই অপেক্ষা করবে। এদিকে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে, এবং গভর্নর যাকে মুস্তাকুর রহমান করে হয়েছে উনি আসলে ব্যাংকিং ব্যাকগ্রাউন্ডের লোকও না। এখন কতটুকু কি করা হবে, কতটুকু হবে, এখন যে অবস্থাটা ছিল 5 আগস্টের পরে, সেখানে ব্যাংকগুলা 5,000 টাকাও দিতে পারেনি, এরকম অবস্থা ছিল। এই অবস্থা তেমন কোনো পরিবর্তন এখনো হয়নি। হ্যাঁ, অবস্থা থেকে যথেষ্ট উত্তরণ হয়েছে, এবং ব্যাংকগুলো আসলে মারও যায় নাই, এবং টাকাগুলো পাওয়ার টাকা দিতে পারছে না। হ্যাঁ, দিতে পারছে। এখন তো মানে কোনো ব্যাংকই তো না, সমস্যা কোনো ব্যাংকে তো এমন অবস্থা যে তারা আগের চেয়ে কমিয়েছে। হ্যাঁ, তা হচ্ছে, কিন্তু এটা সমাধানের দিকে যাচ্ছে। যেমন কয়েকটা ব্যাংক মিলে একটা মার্জ করা হচ্ছে যাতে শক্তিশালী একটা ব্যাংক, অনেক দিন ধরেই চলছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু মানে স্লো হয়ে গেছে, কারণ সরকারও বুঝে ফেলছে যে আমরা থাকবো না, এর জন্য অনেকদিন আগে থেকে স্লো হয়ে গেছে, যেটা হওয়া উচিত ছিল না। কারণ আমরা দেখেছি যে এখানে একটা বিষয় তো সামনে এসেছিল যে যে সরকারটা বিদায় নিল, অন্তর্বর্তী সরকার, সেই সরকার তাদের যে একটা মাত্রাও তো থাকা দরকার, এই মাত্রার চেয়ে অনেক বেশি চাপ নিয়ে নিয়েছিল, বা সরকারটা মূলত আসলে তারা ছড়িয়ে দিয়েছিল। সরকারটা ছিল সংস্কারের জন্য, কিন্তু সংস্কারে কিছুই হয় নাই। আলটিমেটলি সংস্কারের জন্য যেটা সরকার চিন্তা করছিল জুলাই সনদের মাধ্যমে সংস্কার হবে, সেটাও কতটুকু হবে এটা বোঝা যাবে। জুলাই সনদটা তো এমন এক সময়ে আসলো, এই সনদই কাজ হয়েছে, এতদিন ধরে সনদেরই কাজ হয়েছে, আলোচনা হয়েছে বিভিন্ন দলের সাথে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু আলটিমেটলি এই সনদটাই যে কতটুকু বাস্তবায়ন হবে সেটাই বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা সময়ের জন্য অপেক্ষা করবো, আমরা দেখবো প্রধানমন্ত্রী যেহেতু একটা কমিটমেন্ট আছে জুলাই সনদ নিয়ে দেশ চালানো হবে, সেই কমিটমেন্টটা কতটুকু রক্ষা হয়। একটু ভয় লাগে যে এখানে তারা যেহেতু শপথ নেয় নাই সরকারি দল, সেখানে ভয় লাগে যে এটা কতটুকু বাস্তবায়ন হবে ওটা বোঝা মুশকিল। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করতে পারি যে IMF এর ফাঁদ। হ্যাঁ, ঋণ ছাড়ের ব্যাপারে, ঋণ ছাড়ে আলোচনা করতে আসছে প্রতিনিধি, ঋণ ছাড় তো দেশ চলে না। এখন বিষয় হচ্ছে ঋণের মধ্যে আমরা আগেও আলোচনা করেছি, ঋণের মধ্যে ব্যাড ঋণ আছে, গুড ঋণ আছে, এবং ঋণের টাকা নিয়ে আমি যদি ভালোভাবে পারফর্ম না করতে পারি তাহলে ঋণের টাকা আমার জন্য বোঝা। আর যদি ঋণের টাকা দিয়ে 10 টাকা দিয়ে 20 টাকা করতে পারি, হ্যাঁ, তখন 10 টাকা দিয়ে 12 টাকা আমি পরিশোধ করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে এইটাই, যদি আমাদের পারফরমেন্সটা উন্নত না হয়, আমাদের দেখেন ওভারঅল পারফরমেন্স, আমি যে জিনিসটা হাইলাইট করি আমার মনে হয় না অন্যরা এই জিনিসটা চিন্তা করে। হ্যাঁ, অন্যদের টকশোতে বিভিন্ন ব্যাপারে আমি দেখেছি কেউ এই ব্যাপারে চিন্তা করছে না। পুরা জাতিটাকে যদি প্রোডাক্টিভ না করতে পারি, আমরা যদি পুরা জাতির এফিসিয়েন্সি যদি না বাড়াতে পারি, তাহলে আমাদের অবস্থাটা ভালো হবে না কখনো, এবং সেই লক্ষণটা আমরা দেখছি না। মনে করেন আপনার রমজান মাসে স্কুলগুলো ছুটি দেওয়া হলো, তার মানে কি স্কুলের ছাত্ররা পড়াশোনা করবে না? অবশ্যই করবে। হ্যাঁ, কিন্তু ছুটি যেটা হয়, যেমন বিদেশের যে ছুটি দেয় সামার ভ্যাকেশনের একটা টার্গেট থাকে, এই সামার ভ্যাকেশনে এই ছেলেগুলা কি করবে তার একটা টার্গেট দেওয়া থাকে, এবং লার্নিং যে জিনিসটা, এটা এক্সপেরিয়েন্স থেকে, অবজারভেশন থেকে অলওয়েজ লার্নিং থাকে। আমাদের কিছু ছুটি আছে এটা ঐতিহ্যগত ভাবেই চলে আসছে, এইগুলো পরিবর্তন করতে গেলে
আবার নানা ধরনের সমস্যা তৈরি হয়, সামাজিক সমস্যা তৈরি হয়, রাজনৈতিক সমস্যা তৈরি হয়। সমস্যা হয়, কিন্তু এই সময় ছিল তো অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা ছিল এইগুলো চেঞ্জ করা, যেহেতু এই যে একটা দুটো- একটা বিপ্লব হয়ে আসছিল এবং এই জন্য জাতি প্রস্তুত ছিল, কিন্তু আসলে এটা হয় নাই, কিছুই হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার যেটা চেয়েছে সবাইকে মন জুগিয়ে জুগিয়ে কিভাবে কাজ করা যায় সেটা চেয়েছে। এই যে আগে যেটা বললাম, যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, মূল যে প্রত্যাশা ছিল তার বাইরে তারা চলে গিয়েছিল, এই ধরনের অভিযোগ তো উঠছে যে তারা এত বেশি নিজেদের কর্মকাণ্ডকে ছড়িয়েছিল যেখানে তারা গোছাতে পারেনি। না, গুছাতে পারে নাই, অনেক কারণ আছে, শুধু এটা তাদের জন্য না, এখানে প্রশাসনের কারোই সহযোগিতা ছিল না, মিডিয়ারও সহযোগিতা ছিল না, প্রশাসনের সহযোগিতা ছিল না। আমার যেটা অবজারভেশন, আপনি একমত হবেন প্রত্যেকে আলাদা আলাদা। আলাদা আলাদা, আমার অবজারভেশন হচ্ছে কারো কোনো সহযোগিতা তারা পায় নাই। সহযোগিতা যেহেতু পায় নাই তখন একটু অপোকেট হতে হয়, কারণ একটা কথা আছে, 100 জন লোক বসলে আলোচনা হবে, হ্যাঁ, কিছুই হবে না। কারো সহযোগিতা না পাওয়া, পাঁচজন লোক যদি বসে আলোচনা হবে, কিছু কাজ হবে। আর যদি একজন লোক করে তাহলে কাজ হবে। এখন কাজ করতে হলে আসলে অটোক্রেসি দরকার হয়। আপনি যদি বেনিভোলেন্ট অটোক্রেট হন, দেশের জন্য কাজ করেন, হ্যাঁ, দেশের জন্য কাজ করেন, তাহলে আপনাকে মানুষ বুঝবে না। আপনি দেখেন আইয়ুব খানের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় পজিটিভ অনেক জিনিস আসছে, যেটা কিন্তু মানে এখন কেউ দোষারোপ করছে না সেরকম। আইয়ুব খানকে এখন আর কেউ সেরকম দোষারোপ করছে না। আইয়ুব খানে যাবো কেন, আমাদের হুসেইন মোহাম্মদ এরশাদ হ্যাঁ, যে উপজেলা পদ্ধতিটা প্রচলন করেছে, উপজেলা পদ্ধতি, যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, অনেক বেশি সংস্কার হয়েছে। এই সংস্কারগুলো আপনি অটোক্রেসির মাধ্যমেই করতে হয়। জিয়াউর রহমান সাহেব মানে সবচেয়ে শ্রেষ্ঠ একটা শাসক আমাদের, হ্যাঁ, সবচেয়ে শ্রেষ্ঠ বলা যায় প্রেসিডেন্ট। সেই জিয়াউর রহমান সাহেব কিন্তু অটোক্রেসির মাধ্যমে সঠিক জিনিস করে ফেলছেন, পরে হানা ভোট দিয়েছেন, কিন্তু অটোক্রেসির মাধ্যমে উনি সবকিছু করে ফেলছেন। তো এই জিনিসটার এই যে বোল্ডনেস, এই বোল্ডনেসটা ছিল না বলে আসলে আমরা আগাতে পারিনি। হ্যাঁ, যে জিনিসগুলো আনা হয়েছে, যাদেরকে আনা হয়েছে, এরা অতি বেশি বুদ্ধিজীবী, যারা বেশি চিন্তা করে কিন্তু কাজ করে কম। এই ব্যর্থতাটা কার? হ্যাঁ, ব্যর্থতা ওদেরই, হ্যাঁ, যারা করতে পারেনি তাদেরই ব্যর্থতা। এটা তো আপনারা বাছাই বা দোষারোপ করে তো নিয়োগে ত্রুটি ছিল তাহলে। হ্যাঁ, নিয়োগে ত্রুটি ছিল বা যাই ছিল, মূল জিনিসটা হচ্ছে প্রফেসর ইউনূস স্যার যে এডামেন্ট হয়ে কাজ করার কথা উনি নিজেই করতে পারেন। উনি যেহেতু নিজেই এডামেন্ট হতে পারেন নাই, সেহেতু অন্যরা করতে পারেন। আমরা আরেকটা বিষয়ে একটু আলোচনা করি। আইএমএফ এর যে বিষয়টা, ওইটা নিয়ে কথা বলছিলাম, যে আইএমএফ এর যে এখন যে বিষয়টা তারা নতুন ভাবে আসছে, প্রতিনিধি দল এবং সরকারের জন্য ফাঁদ বলা হচ্ছে, এই ফাঁদটাকে কতটুকু টেকল আপনি দেখেন। ইন্ডিয়ান প্রশাসন কিন্তু, আমি অনেক অবজার্ভ করেছি, ইন্ডিয়ান প্রশাসন ঋণটাকে এত সুন্দরভাবে ইউজ করেছে, এত সুন্দরভাবে ইউজ করেছে, তারা কিন্তু বেনিফিটেড হয়েছে ঋণ থেকে, হ্যাঁ, কিন্তু আমরা বেনিফিটেড হচ্ছি না, আমাদের জন্য ফাঁদ হয়ে যাচ্ছে। এই ফাঁদ হওয়ার কারণটা কিছু আমরা নিজে, অর্থাৎ আলটিমেটলি আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমি পারফরমেন্সটা না বাড়াতে পারি, এই যে মন্ত্রী পরিষদ নেওয়া হলো, হ্যাঁ, ভালোই, মানে প্রধানমন্ত্রী চয়েস অনুযায়ী নেওয়া হয়েছে। দেখেন একজন মন্ত্রী বের হয়ে আপনার চাঁদাবাজির জন্য একটা সংঘাত ইয়ে করে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিল পুরো জাতিকে। এবং কোনটা যে সঠিক আর কোনটা বেঠিক এটা তো বোঝা মুশকিল। আসলে আমাদের সবসময় আমরা দেখি যে কিছু মন্ত্রী থাকেন যারা কি বলতে হবে, কি বলা উচিত কোন সময়ে, সেটা তারা বুঝতে পারে না। ওকে, আমরা এই বিষয়টা আজাদ ভাই, এই বিষয়টা হচ্ছে আসলে রাজনীতি যারা করে বা মন্ত্রী পরিষদে যারা কাজ করে, তাদের প্রত্যেকেই হোমওয়ার্ক করা দরকার। যে বিষয়ে কথা বলতে পারবে চাইবে সেটা আগে আলোচনা দেওয়া দরকার, একটা ইনার সার্কেল। আমাদের মন্ত্রী যারা হন তারা ঠিক শপথ গ্রহণের কিছুক্ষণ আগে জানতে পারেন যে তিনি মন্ত্রী হচ্ছেন, এবং মন্ত্রী হওয়ার পরে বেসামাল হয় না। এখন বেসামাল যাতে না হন, এজন্য কথাবার্তা একটু কম বলা দরকার, হ্যাঁ, এবং যা বলবেন তা নিজে একটা ইনার সার্কেল আলোচনা করা দরকার। একটা ব্যাপার হচ্ছে যে এক মন্ত্রী অন্য মন্ত্রণালয়ের কথা বলেন, প্রায় এটা হয়, এটা কেন প্রায় হয়, এটা যেন মনে হয় যেন সারা দেশের জমিদারি না পেয়ে গেছে। আমরা আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই। নতুন আইজিপি এসছেন, ইন ডেসপারেট অ্যাকশন নিতে চান। আর আরো একটি বিষয় আছে যে বিদ্যুৎ নিয়ে অশনি সংকটের কথা, বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে খুব সংক্ষেপে, আমাদের সময় কিন্তু কম, 20 মিনিটে অনুষ্ঠান শেষ করতে। বিদ্যুৎ নিয়ে যে অশনি সংকেত, এই অশনি সংকেতের মধ্যেই তো আমরা আছি। আমরা তো 2001-এর পর থেকে আর বিদ্যুৎ পাই নাই। 2008-এ যে বিদ্যুৎটা পেয়েছি, এটা অনেক রক্তক্ষয়ের মাধ্যমে। এই যে কুইক রেন্টালে কি পরিমাণ রক্তক্ষয় হয়েছে, অর্থনীতি কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটা তো বলার মতো না, হ্যাঁ, এবং এটা কন্টিনিউ যাচ্ছে, এখনো কন্টিনিউ চলছে। কিন্তু বিদ্যুতের আমাদের সক্ষমতা কোথায়? আমরা যদি ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনতে হয়,
তাহলে আমরা কি করলাম এতদিন? জি। হ্যাঁ, এবং বিদ্যুতের মতো সেক্টর এটা অন্য দেশ থেকে এনে আমি করব, এটা তো আশা করা যে যায় না। আশঙ্কাটা প্রকাশ করছে যুগান্তর, সামনে এপ্রিল মে মাসে ভয়াবহ অবস্থা দাঁড়াবে। হ্যাঁ, সেটাই তো এবং এটা যদি আপনার ওই যে আইজিপি তাদের নতুন আইজিপি একজন লোককে আমি খুবই প্রশংসা করি, সেটা হচ্ছে আগের যোগাযোগ উপদেষ্টা। এই লোকটা বিদ্যুৎ এবং যোগাযোগ খাতে যে পরিমাণ পরিশ্রম করেছে এবং যে পরিমাণ স্বস্তি দিয়েছে দেশবাসীকে, গত রমজানের কথা চিন্তা করে দেখেন, একটা বারের জন্য বিদ্যুৎ লোকসান তো বেড়েছে গত এক বছর। লোকসান বেড়েছে কিন্তু দিয়েছে তো। এখন বিষয়টা হচ্ছে দুইটা দিক, একটা হচ্ছে বিদ্যুৎ পাওয়ার পর আপনি যে অ্যাক্টিভিটি দেখালেন, পারফরমেন্স দেখালেন, এইটার যে বেনিফিট, এটা লোকসান থেকে বেশি না কম? হ্যাঁ, এটা ক্যালকুলেশনের বিষয়। হ্যাঁ, এখন কোন সেক্টরে এমন কিছু সেক্টর আছে যে সেক্টরে একটু লোকসান দিতেই হয়, দিয়ে যদি ভালো পারফরমেন্স আনা যায়, কিছু খাত আছে, ভালো পারফরমেন্স আনা যায় তাহলে ভালো। বিদ্যুৎ তো ছাড়া চলবে না। আমরা জাতীয় পত্রিকা শেষ করি, নতুন আইজিপি ডেসপারেট অ্যাকশন বলতে যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অপারেশন ক্লিন হার্টের কথা আপনার মনে আছে? অপারেশন ক্লিন হার্টের মতো যদি কিছু হয়, যে আমার লোক অমুক লোক, এটা বুঝবো না, আমি বুঝবো যে কে হচ্ছে ডিস্টার্বিং ক্রিয়েটার। হ্যাঁ, যে ডিস্টার্বার হবে, যে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, তাকেই আমি ইয়ে করবো। এইটা হচ্ছে পরিচয়। সেই লক্ষ্য, এই পরিচয় যদি হয় ডেসপারেট অ্যাকশনে, তাহলে এটা ঠিক আছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা এই গত 17-18 বছরে একদম মেরুদণ্ড ভেঙে গেছে, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে মেরুদণ্ড বেড়ে গেছে। আমরা এখন শুধু জি হুজুর জাহাপনা হুজুর করতে অভ্যস্ত। এই মাইন্ডসেটটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আসলে পজিটিভ কিছু হবে না। পুলিশের ড্রেস চেঞ্জ হলো, অনেক কিছু হলো, কিন্তু পুলিশ তো চেঞ্জ হয় না। হ্যাঁ, সেখানে আবার পরিবর্তনের হ্যাঁ করা হোক, কিন্তু এইসব দিয়ে হয় না। মূলত মাইন্ডসেটটা চেঞ্জ না হওয়া পর্যন্ত হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রায় বলে থাকি, সেটা হচ্ছে আমরা করাপ্টেড ইনকামের উপর আমরা নির্ভরশীল। হ্যাঁ, এই নির্ভরশীলতা কেমনে কমানো যায়, এটা বিশাল পাণ্ডিত্যের ব্যাপার। এটা আমার দ্বারা হবে না বলা। জি, আমরা স্থানীয় পত্রিকা দিয়ে একটু নজর দিই। আজকের সিলেটের পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা, সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আব্দুল কাইম চৌধুরী দায়িত্ব নিয়েছেন। তিনি তার সূচনা বক্তব্যে যে কথাটা বলেছেন যে নাগরিক সেবা জোরদার করবেন, পরিচ্ছন্ন শহর করবেন, আর সর্বশেষ যে তথ্যটা আমার কাছে আছে সেটা যে তিনি কর্মচারীদেরকে সাবধান করে দিয়েছেন যে যথা সময়ে অফিস আসতে হবে, অফিসের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। এই বিষয়টা আসলে বলা হয় যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। প্রশাসক নিয়োগ বিষয়টা হচ্ছে দলীয়ভাবে হয়েছে, এটা আমি পক্ষপাতী না, এই বিষয়টা যেভাবে হয়েছে। কিন্তু প্রশাসক হিসেবে যারা দায়িত্ব নিবেন, তারা যদি তাদের কাজের মাধ্যমে পরিচয় দিতে পারেন, তাহলে এটা হচ্ছে জাতির পাওনা। হ্যাঁ, তাদেরকে মনে রাখবে মানুষ। কে কিভাবে আসছেন এটা ফ্যাক্টর না। হ্যাঁ, যদি একটা ব্যাপার নিশ্চয়ই আপনি অনেক একমত হবেন যে দলই ক্ষমতা থাকে সেই দলের লোকজনই বিভিন্ন জায়গায় দায়িত্ব পায়। এটা আমাদের অনেক আগে থেকে চলে আসছে এবং হুট করে শেষ পরিবর্তন হয়ে যায় তা কিন্তু আমরা মনে করতে পারি না। এখন আপনি যে কথাটা বলেছেন যে যেমন আব্দুল কাইম চৌধুরী জেলা বিএনপির সভাপতি, তিনি একজন রাজনৈতিক নেতা, তৃণমূল থেকে উঠে এসছেন। এখন তার কাছে মানুষ যাতে একজন নিরপেক্ষ মানুষ হিসাবে দল মতন ঊর্ধ্বে উঠে তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন, সেটাই প্রত্যাশা যাতে এমন হয়। মিলন ভাই, ভাই আজাদ ভাই, একটা বিষয় দেখেন, অনেক মানুষ আছে দুনিয়াতে বিশাল কাজ করে গেছে, কিন্তু তার বাবার পরিচয় নেই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আপনার কাজ দিয়ে আপনার পরিচয়। আপনি যদি অনেক ভালো কাজ করতে পারেন, তাহলে সিটি কর্পোরেশনে অনেক কিছু করার আছে। হ্যাঁ, এই কাজগুলা আনডান, এই আনডান কাজগুলা কাইম চৌধুরী করবেন, এই আশা আমাদের থাকবে। নগরীতে দিন দুপুরে চিন্তায় ধরা পড়েনি কেউ, আরেকটি খবর আমরা পর্যালোচনার জন্য রেখেছি। এটা তো হাস্যকর বিষয়। দিন দুপুরে চিন্তায়, সিসি ক্যামেরা আছে, ধরা পড়েনি কেউ, তাহলে আমাদের প্রশাসন কি করে? হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু বলা নাই তো। আপনার নিশ্চয়ই দিন দুপুরে চিন্তায়, সিসি ক্যামেরা আন্ডারে, প্রত্যেকটা রোড সিসি ক্যামেরা আন্ডারে, তারপরে আমরা যদি না ধরতে পারি। আবার দেখেন, একটা ছেলে চিন্তাই হয়েছে, তার বাবা গিয়ে প্রধানমন্ত্রীকে বলেছে, সাথে সাথে 1 ঘন্টার মধ্যে ছেলেকে বের করা গেছে। এই পুলিশই করেছে। তাহলে মাইন্ডসেটটা হচ্ছে মূল জিনিস। এই মাইন্ডসেট নিয়ে অনেক বড় বড় রিসার্চ হয়েছে। এই আসামিদের ধরার জন্য কে বলবেন? এখন কে বলবেন, এইটাই তো বিষয়। এমন হতে পারে যে পুলিশ ধরছে না, মনে করছে যারা চিন্তাই করছে তারা অমুকের লোক তমুকের লোক, এইসব বিষয় যেটা আমাদের চলে আসছে। তাহলে আমরা বের হতে পারি, আমার মনে হয় বের হতে পারি। টেকনিক সহ 3 কমিটির সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, রাজবাংলা ব্যাংকের টাকা ছিনতাই মামলা আসামি তাহিরপুর সীমান্তে গ্রেফতার,
বাজার মনিটরিং সিন্ডিকেটের দৌরাত্ম্য নেপথ্যে 3 কারণ। সিলেটে ওয়াকিটকি উদ্ধারের পর সেই এসআই কে সাময়িক বরখাস্ত। ডিজিএফআই মহাপরিচালনা সিলেটের কায়সার রশিদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ তালুকদার মায়ের মৃত্যু, বিএনপি মহাসচিবের শোক, জগন্নাথপুর চাঁদাবাজির অভিযোগে হোটেল মালিকের মামলা, নগরে পুলিশের চেকপোস্টে ভারতীয় পণ্যসহ 2 নারী গ্রেফতার, সিসি প্রকাশক কাইয়ুম চৌধুরীকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা, দুদকের তৎপরতা নতুন গতি, জুনিয়র বৃত্তি পরীক্ষা ফল প্রকাশ, টাঙ্গারহাওরগামী পর্যটক বাই হাউস বুটে আগুন, খাল খনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে এম এ মালিক, ধিরাই মাটি লুটে মহোৎসব প্রশাসনের মেনেজ নীতিতে বিপন্ন হওয়ার। দুটি খবর নিয়ে আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই। ধিরাই মাটি লুটে মহোৎসব প্রশাসনের মেনেজ নীতিতে বিপন্ন হওয়ার, খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচি তো এটা আসলে একটা ইফেক্টিভ কর্মসূচি, খুবই ইফেক্টিভ। কারণ হচ্ছে আমাদের নদীপথটাকে বাঁচাতে হলে খাল খনন করতে হবে। এখন একটা প্রবলেম হলো টেকনিক্যাল প্রবলেম, এখন খালে তো পানি নাই, নদীতেও পানি নাই, হাওরেও পানি নাই। এখন খালে খনন করে কি হবে? খনন করে কি হবে? এইগুলা টেকনিক্যাল বিষয়, এগুলা মাথায় রেখে শুধুমাত্র দেখানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, তিনি পাম্প দিয়ে পানি তোলার ব্যবস্থা করেন, কিন্তু দুর্ভাগ্যজনক তার মৃত্যুর পর এই প্রকল্পটাই শেষ হয়ে গেল। অনেক অনেক জায়গায় পরিত্যক্ত ছিল অনেকদিন পর্যন্ত এই পাম্প গুলো, খালগুলো। আমি নিজে দেখেছি দায়িত্ব আমার এগুলা প্রোডাক্টিভ ছিল। উনি যে টার্গেট নিয়ে করেছিল সবই প্রোডাক্টিভ ছিল। ওনার কাজের বিনিময়ে থাকতো, এই নাইস কর্মসূচি ছিল। কিন্তু আলটিমেটলি খাল খননটা পরে আর কন্টিনিউশন হয় নাই। জিয়াউর রহমানের মৃত্যু বিএনপি ছিল, বিএনপির সময় আর হয় নাই, পরে বিএনপি সরকারের সময় হ্যাঁ অল্প দিন ছিল, পরবর্তী 91-তে বিএনপি আসলে এরপরে আর এটা কন্টিনিউ করে না। এখন আমাদের যে বন্যার মূল কারণ কিন্তু খাল নদীগুলা খনন করা নাই। হ্যাঁ, খাল পানি যদি যাওয়ার জায়গা পায় তাহলে তো আর বাসায় তো উঠবে না, পানি রাস্তায় তো উঠবে না। হ্যাঁ, সেই বিষয়টা সাবমার্জ হবে না। এখন পানি যাওয়ার পানির যে আধারগুলো সেগুলো সব নষ্ট হয়ে গেছে, আধারগুলো নষ্ট হয়ে গেছে, ফ্লোটাও নষ্ট হয়ে গেছে। এখন এটাকে মানে অনেক চিন্তা করতে হবে এবং নদীপথ গুলাকে সচল করতে হবে। জুলাইতে মাটি লুটে মহোৎসব প্রশাসন মেনে নিতে বিপন্ন হওয়া। ম্যানেজ নীতি তো চলছে সব জায়গায়। এই ম্যানেজ নীতি দিয়ে এখন যে যা অবস্থা প্রত্যেকটা জায়গায় হচ্ছে, যে ভালো ম্যানেজ করতে আর কত ম্যানেজ হবে। হ্যাঁ, আমাদের ভালো ম্যানেজমেন্ট যেটা প্রোডাক্টিভ ম্যানেজমেন্ট, এটা চিন্তা নাই। চিন্তা হচ্ছে আমরা কিভাবে ম্যানেজ করতে পারবো, এই জিনিসটা ভালো চলছে। আমি একবার মানে আমার একটা অভিজ্ঞতা আছে, একবার সিটি কর্পোরেশনে একটা কাজের জন্য গিয়েছিলাম। তো সিটি কর্পোরেশন অফিসার বললেন, ভাই আপনাকে দিয়ে হবে না, আপনি যে কাজ বুঝে তাকে বানান। হ্যাঁ, এর মানে আমি উপযুক্ত না, আমি কথা বলতে পারছি না, ওই ম্যানেজ করতে পারছি না। এই ম্যানেজটা হচ্ছে আমাদের মানে মূল জিনিস, আমাদের প্রশাসনের মূল জিনিস হচ্ছে ম্যানেজ করা। এই অবস্থায় আর কতদিন বিদায় করে ম্যানেজ করা যায়? এই অবস্থায় কোন দিন বিদায়, এই যে ম্যানেজকে বিদায় তো হলো না, এই যে জুলাই বিপ্লব হলো তার টোটালি ব্যর্থ হলো। এখন মনে হচ্ছে টোটালি ব্যর্থ হওয়ার পথে, আসলে কোনো লাভই হলো না। আমরা আরেকটু পূর্ণভূমি আছে, আগে আমরা শুভ প্রতিদিন পড়ছিলাম শুভ দৈনিক পূর্ণভূমির শিরোনাম, জুলাই যুদ্ধকে পুনর্বাসনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, হাতিয়ে মাসুদের গাড়ি বহরে হামলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মঞ্জুর চৌধুরী, বাংলাদেশ ও 40 দেশ থেকে পোল্ট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব। ডিএমপি কমিশনার সিদ্দার আলী জমা দিয়েছেন। বাংলাদেশের জন্য আজ থেকে নতুন নিয়মে যুক্তরাজ্যের ভিসা, সিলেটের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জুনিয়র বৃত্তি পেল 3017 শিক্ষার্থী। পিলখানা হতে নতুন কোন তদন্ত কমিশন হবে না, এটা আমরা আলোচনা করেছি। সিলেট অনলাইন প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন, গোয়াইনঘাটে মসজিদে নামাজ মুসল্লিদের উপর হামলা, ক্ষুব্ধ গ্রামবাসী। সিলেটে ফিজার ইফতারে ভেজাল, বড় অঙ্কের জরিমানা। পাড়া মহলে আড্ডাবাজি নিয়ে এসএলডি করা বার্তা। জগন্নাথের পল্লীতে অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতি। সাংবাদিক তাপস দাস প্রকাশে ভাই হিমাদ্রি দাসের প্রয়াণে সিলেট জেলা প্রেস ক্লাবের শোক। চিকিৎসায় অর্থ পাচ্ছেন না পা হারানো সাংবাদিক, এবার পিলখানা হত্যাকাণ্ডে বিচার হবে আশা করি জামাত আমির। ভোর মৌসুমে বুড়ো আবাদের ধুম, কৃষকদের দাবি সেচ সংকট। আমরা পূর্ণভূমি থেকে কুশিয়ারা পেটে কয়েকটি ঘর বাড়ি খবর শুনে মধ্যরাত ছুটে গেলেন এমপি ইমরান চৌধুরী।
এই বিষয়টা এটা তো খুবই খুবই পজিটিভ যে একজন এমপি যে আপনার পেটে যে ঘর বাড়ি চলে গেছে, খবর শুনে মধ্যরাতে চলে গেছেন, এইটাই এমপির কাজ। এমপি যে এই কাজটা করেছেন এই জন্য আমরা এমপি আরো 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 এরকম অ্যাক্টিভিটি দেখান এই আশা করব। এবং এই যে কিন্তু এই শুধুমাত্র মধ্যরাত ছুটে গেলে তো হবে না, মধ্যরাতে ছুটে গেলে তো হবে না, এটা বারবার ব্যবস্থা হ্যাঁ, ব্যবস্থা করতে হবে। এই যে নদী সংস্কার না হলে তো এটা সমস্যা থাকবেই। সমাধান করতে হবে, আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হবে। আমরা যদি সমস্যাকে খালি ঔষধ দিয়ে দিয়ে কমাই রাখি হ্যাঁ। তাহলে তো হবে না। সাময়িক আসলে আমাদের প্রবলেমটা কোন জায়গায়, মূল ডায়াগনোসিস করতে হবে, ডায়াগনোসিস করে সমাধান করতে হবে। এখন যদি সাময়িকভাবে আমি সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে আলটিমেটলি লাভ হয় না, দেখা যায় বড় সমস্যা হয়ে যায়। কুশিয়ারা বাঙ্গন যেটা, এটা হচ্ছে নদী সংস্কারের মধ্যে পড়ে। নদী সংস্কার অবশ্যই তোমাদের করতে হবে। হ্যাঁ আজাদ ভাই, নদী সংস্কারে মানুষ আমাদের সরকারগুলো কাজ করে না কি জন্য? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের দেখেন দৈর্ঘ্যতে কাজ করে না সরকারগুলো, নদী সংস্কারে কাজ করে না। এইসব কাজ হচ্ছে অনেকটা দেখানো যায় না। হ্যাঁ, নদী সংস্কারের কাজটা দেখানো যায় না, এখানে আবার দুর্নীতিরও সুযোগ আছে যথেষ্ট দুর্নীতি। সংস্কার কাজ না করে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলো হ্যাঁ সেটাই খাত। এই জন্য সেটা দরকার হচ্ছে একটা ভালো সুপারভিশনের আন্ডারে কাজটা করানো। যেমন মনে করেন আমাদের সিলেটের সরার সাহেব বা একজন পুলিশ কমিশনার অফিসার দেখেছি মেহেদি হাসান নামে, ইলেকশনের সময় দেখেছি ভেরি অ্যাক্টিভ। এইরকম লোকই দরকার আমাদের। হ্যাঁ, বুলেটের মতো চলবে। হ্যাঁ হ্যাঁ, ভর মৌসুমে বুড়ো আবাদে ধুম কৃষকদের দাবি শেষ সংকট। ওই শেষ সংকটে আবার শেষ সংকট। এখন শেষ সংকট এটা সমাধান না করলে তো ফলন হবে না, আর ফলন না হলে তো কৃষকরা আলটিমেটলি চাষবাস। বিএনপির দুটি সরকার এই যে কাজটা করেনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি, এবার যে তারা এই কাজটা করে যেমন শুরু করেছেন আমাদের সিলেট 3-এর সংসদ সদস্য, তো বিএনপির এবারে কর্মসূচিতে সেটা আছে। এই ব্যাপারে আপনার একটু মতামত? খাল খনন তো করতে হবে এবং করানো দরকার। এখানে দেখেন খাল খননের মাধ্যমে আপনি কিন্তু কর্মসংস্থান করে ফেলতে পারছেন, যে মানুষগুলো কাজ পাচ্ছে না তাদের কাজ দিতে পারছেন। এটা চমৎকার এবং প্রোডাক্টিভিটি বেশি, প্রোডাক্টিভিটি অনেক বেশি। আপনি তো এই যে জিরো আনএমপ্লয়মেন্ট, এটা করা অসম্ভব বলে আমার কখনো মনে হয় না, আমার মনে হয় সবসময় সম্ভব। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে কেইসের যে ফর্মুলা ছিল 1930-তে ফর্মুলা ছিল, যখন গ্রেট ডিপ্রেশন হয় তখন কেইস বলছিল তখন সরকারের কাজ বাড়াই দাও, সরকারের কাজ বাড়াই দিলে আবার ফ্লো চলে আসবে, আবার ইকোনমি চলবে। এর ব্যাপারটা হচ্ছে সরকারের কাজ তো অনেক আছে, যেমন মনে করেন আপনি খাল খনন, বৃক্ষরোপণ, এইসব কাজ দিয়ে প্রোডাক্টিভ অনেক জিনিস আসে, রেজাল্টটা ভালো, অনেক গুণ বাড়বে, আপনার ইনভেস্টমেন্টের অনেক গুণ বাড়বে। হ্যাঁ, সেজন্য এই খাল খননটা যে শুরু হয়েছে এটা পজিটিভ, ভেরি পজিটিভ। এটাকে আসলে করাপশন ফ্রি রাখতে হবে এবং কন্টিনিউশন করতে হবে। আমরা এই প্রত্যাশা অনুষ্ঠান শেষ করতে চাই। অধ্যাপক আব্দুল লতিফ, আপনাকে ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমরা স্কুল অফ জয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারে সহযোগিতার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।